প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আইসিটি ক্লাসে অধ্যায় 2 দিয়ে অর্থাৎ কমিউনিকেশন নেটওয়ার্কিংয়ের দ্বিতীয় ক্লাস করব, অনলাইন ক্লাস। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ক্লাস শুরুর প্রথমে আমি তোমাদেরকে একটু বলছি, তোমাদের যদি কোনো বিষয় আলোচনার পর সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে যখন আমাকে জানাবে মেসেজের মাধ্যমে, সেটা অবশ্যই দেখে সমাধান করার চেষ্টা করব। অনলাইন ক্লাস আসলে ক্লাসরুমে যেভাবে ওভাবে আমাদের সম্ভব হয় না, তো যতটা পারি তোমরা যখন কমেন্টস দিবে সেটা থেকে তোমাদের সমাধানের চেষ্টা করব। তাহলে আমরা আজকে আমাদের কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিংয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ক্লাস শুরু করি। আর প্রথম ক্লাসটা থেকে তোমরা প্রথম অংশটা বুঝতে পারবে। ধারাবাহিকভাবে এই অধ্যায়টা আমি আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার্থে। চলো আমরা তাহলে আলোচনা শুরু করি। অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আমরা আজকে আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডের আমরা সংজ্ঞাটা একটু দেখি। উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে ডেটা যে প্রবাহিত হচ্ছে সেটার দিকটাই আমরা ডেটা ট্রান্সমিশন মোড হিসেবে জানব। তো ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখন এগুলি কি আমরা একটু বর্ণনার মাধ্যমে দেখি। যে প্রথমে আসি সিমপ্লেক্স। সিমপ্লেক্স দেখো, আমরা আগে চিত্রটা দেখি। ক থেকে খতে ডেটা যাচ্ছে, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে আমরা ডেটাটা পাঠাচ্ছি। তাহলে ডেটাটা যাচ্ছে একদিকে, অর্থাৎ ক থেকে খতে যাচ্ছে। তো এই ধরনের একমুখী প্রবাহ যখন হবে সেটা হবে সিমপ্লেক্স। তাহলে আমরা একটু দেখি যে সিমপ্লেক্স মোড বলতে আমরা কি বুঝি। এই ডেটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ, রেডিও, টেলিভিশন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ তোমরা রেডিও, টিভিতে প্রোগ্রাম দেখো যেটা একমুখী, সেখানে তোমার কোনো ওপিনিয়ন তুমি সাথে সাথে বলতে পারবে না, বা তুমি শুধু দেখতে পারবে প্রোগ্রামটা, আর রেডিওতে শুনতে পাবে। তাহলে এই ধরনের যখন ডেটা ট্রান্সমিশন হয় একমুখী, সেটা হবে আমাদের সিমপ্লেক্স মোডের ডেটা ট্রান্সমিশন। দেখো, একটা কম্পিউটার টু কম্পিউটার যখন ডেটা ট্রান্সমিশন একদিকে প্রবাহিত হচ্ছে, এটা আমরা সিমপ্লেক্স মোড হিসেবে দেখাতে পারি। তারপর আসো হাফ ডুপ্লেক্স মোড। আমরা একটু চিত্রটা দেখি। ক থেকে খতে ডেটা যাচ্ছে, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে আমি ডেটা পাঠাবো। আবার প্রাপক থেকে প্রেরকে আবার ডেটা আসবে, তবে অ্যাট এ টাইম না। অর্থাৎ ক থেকে খতে যাবে, প্রেরক থেকে প্রাপকে পৌঁছানোর পরে, সেটা রিসিভ হওয়ার পরে তারপর প্রাপক থেকে প্রেরকে ডেটা আসবে। যে কারণে প্রথম অ্যারোটা দেওয়ার পর ডট ডট দিয়ে দ্বিতীয় অ্যারোটা আমরা দেখালাম। অর্থাৎ এই ধরনের ডেটা ট্রান্সমিশনে অ্যাট এ টাইম ডেটা ট্রান্সমিশন হবে না, রিসিভ করার পরবর্তীতে রিসিভার থেকে সেন্ডারের কাছে ডেটা পাঠানো হবে। তো আমরা একটু সংজ্ঞা দেখি। এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা উভয় দিকে প্রবাহিত হয়, কিন্তু একসাথে নয়। যেমন ওয়াকিটকির মাধ্যমে যখন ডেটা ট্রান্সমিশন হয়, প্রেরক থেকে প্রাপকে পৌঁছানোর পর, রিসিভ হওয়ার পরেই কিন্তু ডেটাটা, তারপরে প্রাপক থেকে প্রেরক আবার ডেটা ট্রান্সমিট হয়। এরপর আসো ছবিটা আমরা দেখি যে হাফ ডুপ্লেক্স মোডে কীভাবে ডেটা ট্রান্সমিট হচ্ছে। ক থেকে খতে যাচ্ছে, যাওয়ার পর পৌঁছানোর পর খ থেকে কতে আবার ডেটা ট্রান্সমিট হবে। তারপর আসো ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড ছবিটা আমরা একটু দেখি। প্রেরক থেকে প্রাপক, অর্থাৎ ক থেকে খতে ডেটা যাচ্ছে। ক থেকে খতে ডেটা পৌঁছানোর সাথে সাথে খ থেকে কত ডেটা পৌঁছাতে পারে, অর্থাৎ অ্যাট এ টাইম ডেটা ট্রান্সফার হবে। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে আমি বলি যে মোবাইল ফোন, টেলিফোন সিস্টেমে তোমরা যখন দুই বন্ধু কথা বলবে, দুজনে একই সময় কথা বললে অ্যাট এ টাইমে দুজনের কথা দুজন শুনতে পাবে। তাহলে এই ধরনের ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা বলবো কি, ফুল ডুপ্লেক্স মোড। অর্থাৎ এই ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা একই সময় উভয় দিকে প্রবাহিত হয়। এই মোডে একই সময় প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ বা প্রেরণ করতে পারে। এটি হচ্ছে যে ফুল ডুপ্লেক্স মোড। এখানে আমরা চিত্রের মাধ্যমে সেটা বুঝতে পারছি যে ক থেকে খতে ডেটা যাচ্ছে, আবার খ থেকে কতে অ্যাট এ টাইম ডেটা পৌঁছাচ্ছে। এরপরে আসো ডেটা ট্রান্সমিশন মোডের
আরও কিছু ভাগ বা ক্লাসিফিকেশান আছে, যেমন প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের উপর ভিত্তি করে আবার ডেটা ট্রান্সমিশন রুটকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এখন ইউনিকাস্টের আমরা একটু ডিটেলস জেনে নিচ্ছি। দেখো, ক থেকে খ, গ, ঘ, অর্থাৎ ডেটা ট্রান্সমিট হচ্ছে প্রেরক থেকে প্রাপকে। ঠিক আছে, তাহলে ইউনিকাস্ট মোডে একজন ডেটা পাঠাবে এবং রিসিভ করবে একজন। তাহলে এই ধরনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে আমার ইউনিকাস্ট মোড। এখন আসলে আমরা একটু সংজ্ঞা থেকে দেখি। ইউনিকাস্ট মোড হলো পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ কোনো নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের শুধুমাত্র একটি প্রাপক সেই ডেটা গ্রহণ করবে। ডেটা ট্রান্সমিশনে এই ধরনের মোডকে বলা হয় ইউনিকাস্ট মোড। অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে যে প্রেরক থেকে প্রাপকে যাবে, যাকে উদ্দেশ্য করে পাঠাবে শুধুমাত্র তাই সেই রিসিভ করবে। তাহলে এই ট্রান্সমিশন সিস্টেমে ডেটা আদান প্রদান হচ্ছে যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোডে ডেটা যখন পাঠানো হয় সেটা হচ্ছে ইউনিকাস্ট মোড। যেমন আমরা টেলিফোন সিস্টেমে যে ডেটাটা পাঠাচ্ছি সেটা হচ্ছে ইউনিকাস্ট মোড। এরপরে আসো ব্রডকাস্ট। ব্রডকাস্টের ক্ষেত্রে একটু দেখো, একটা ছবির মাধ্যমে আমরা একটু বুঝি। ক থেকে খ, গ, ঘ, উম, অর্থাৎ প্রেরক হচ্ছে ক, উৎস থেকে গন্তব্য অনেকগুলো আছে যেখানে ডেটা যাবে, সবাই রিসিভ করবে, সবার কাছে ব্রডকাস্ট করা হচ্ছে ডেটা পাঠানোর ক্ষেত্রে। অর্থাৎ তোমাকে রিয়েল একটা উদাহরণ বলি, বাংলাদেশ টিভি সম্প্রচার কেন্দ্রের কথাই আমরা ধরি। টিভি সম্প্রচার কেন্দ্র থেকে যখন, আমরা জানি টিভি সম্প্রচার কেন্দ্র রামপুর আমাদের টিভি সম্প্রচার কেন্দ্র, সেখান থেকে যখন কোনো প্রোগ্রাম বা কোনো মুভি, যে কোনো প্রোগ্রামিং অনুষ্ঠান দেখানো হোক না কেন, তোমরা সারা বাংলাদেশে সেটা কি ব্রডকাস্টের মাধ্যমে পৌঁছানো হচ্ছে। এখানে সবাই রিসিভ করতে পারবে, তাহলে একটা পেয়েরও কিন্তু অনেকেই রিসিভ করতে পারছে ডেটা, সেটা হবে আমার ব্রডকাস্ট মোড। এখন দেখো একটু সংজ্ঞাটা আমরা একটু দেখি। ব্রডকাস্ট হলো পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ প্রেরক একজন কিন্তু মাল্টি পয়েন্ট হচ্ছে অনেকগুলি প্রাপক থাকবে, সবার কাছে ডেটা যাবে। অর্থাৎ কোনো নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের সকল প্রাপকই সেই ডেটা গ্রহণ করবে। ডেটা ট্রান্সমিশনে এই ধরনের মোডকে বলা হয় ব্রডকাস্ট। যেমন রেডিও, টিভির যে কমিউনিকেশন সিস্টেম, এটা হচ্ছে যে ব্রডকাস্ট মোড। এরপরে আসো মাল্টিকাস্ট। আমরা একটু ছবি দেখি। ক হচ্ছে প্রেরক, আর বাকি খ, গ, ঘ, উম এগুলো হচ্ছে তোমার প্রাপক। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে প্রেরক থেকে প্রাপকে যাচ্ছে খ, গ আর উমতে যখন ডেটা আছে, কিন্তু মাঝখানে একটা অংশে দেখো ডেটা ট্রান্সমিট হচ্ছে না। তাহলে মাল্টিকাস্টটা কি আমরা একটু বুঝি। মাল্টিকাস্টে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন তুমি যখন ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করবে, এটা হবে কি, যাকে অনুমতি দেওয়া হবে শুধু সেই ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করতে পারবে, আর যাদের অনুমতি নাই তারা কিন্তু কনফারেন্সে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এটা হচ্ছে কি, অনুমতি সাপেক্ষে যখন আমি কোনো ডেটা ট্রান্সফারের কাজ করা হবে, তখন সেটা আমরা মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিশন ধরবো। তাহলে দেখো ছবিতে আমার ঘর কোনো অনুমোদন নাই বলে সে ভিডিও কনফারেন্সে অ্যাটেন্ড করতে পারছে না। তাহলে সবার কাছে পাঠানো হবে, কিন্তু যাদের অনুমতি আছে শুধু তারাই ডাটাটা রিসিভ করতে পারবে। আর এই ধরনের ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে মাল্টিকাস্ট ডাটা ট্রান্সমিশন মোড। আমরা একটু ডেফিনেশনে যাচ্ছি। তাহলে আসো মাল্টিকাস্ট মোডের সংজ্ঞাটা আমরা একটু দেখি। মাল্টিকাস্ট হলো পয়েন্ট টু সিলেক্টেড মাল্টি পয়েন্ট ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ কোনো নেটওয়ার্কের একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে ওই নেটওয়ার্কের শুধুমাত্র সিলেক্টেড প্রাপকসমূহ সেই ডেটা গ্রহণ করবে। ডেটা ট্রান্সমিশনে এরূপ মোডকে বলা হয় মাল্টিকাস্ট। অর্থাৎ তোমার যাদের অনুমতি দেওয়া হবে তারাই রিসিভ করতে পারবে, অন্যরা পারবে না। এই ট্রান্সমিশন সিস্টেমে নেটওয়ার্কের সকল প্রাপক ডেটা পাবে না। যেমন মোবাইল কনফারেন্স, অডিও ভিডিও কনফারেন্স, এগুলো হচ্ছে মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিশন। ডেটা কমিউনিকেশন মিডিয়া। তাহলে ডেটা কমিউনিকেশন করার জন্য যে মাধ্যমটা লাগে আমরা সেটা সংজ্ঞাটা একটু দেখি। ডেটা কমিউনিকেশন মিডিয়া বলতে আমরা বলতে পারি যার মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করা হয়, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মিডিয়া। এখানে মাধ্যমগুলি হতে পারে কেবল তার, রেডিও ওয়েভ, টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট।
এখন আসলে ডাটা কমিউনিকেশন মিডিয়াকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তারবিহীন ডাটা কমিউনিকেশন মিডিয়া, আরেকটা হচ্ছে তারযুক্ত ডাটা কমিউনিকেশন মিডিয়া। অর্থাৎ কেবল ব্যবহার না করে আমরা যখন ডাটা কমিউনিকেশনের জন্য কোনো মাধ্যম ব্যবহার করব সেটা হবে তারবিহীন, আর কেবল যুক্ত করে আমরা যখন কোনো ডাটা কমিউনিকেশনের জন্য মাধ্যমটা ব্যবহার করব সেটা হবে তারযুক্ত ডাটা কমিউনিকেশন মিডিয়া। এখন আসো তারবিহীন ডাটা কমিউনিকেশন মিডিয়া আবার 3 ধরনের। সেটা হচ্ছে কি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড তরঙ্গ। তা আসো আমরা আজকে একটু আলোচনা করব যে তারযুক্ত মাধ্যম দিয়ে কীভাবে ডাটা ট্রান্সমিট হয়। তাহলে আমরা সেটা একটু দেখি। ডাটা কমিউনিকেশন মিডিয়া, যেটা তারযুক্ত মিডিয়া দিয়ে আমরা ডাটা কমিউনিকেশন করব, অর্থাৎ কেবল কানেকশন দিয়ে, যেটা আমরা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে আমরা কেবল যে কানেকশন দিয়ে ডাটা কমিউনিকেশন করতে হয় সেটা হচ্ছে তারযুক্ত মিডিয়া। তাহলে দেখো, কেবল বা তার সংযোগের মাধ্যমে ডাটা স্থানান্তর করার মাধ্যমকে তারযুক্ত মিডিয়া বলে। অর্থাৎ তার সংযোগের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তর করার মাধ্যমকে আমরা বলবো তারযুক্ত মিডিয়া। এখন আসলে তারযুক্ত মিডিয়ার মধ্যে আবার এটাকে 3 ভাগে কেবল আছে, ভাগ করতে পারি আমরা। সেটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এখন আমরা এই 3 ধরনের কেবলের মধ্যে আমরা একটু জেনে নিই কোনটা কী কাজে ব্যবহার করি। যেমন কোয়াক্সিয়াল কেবল, এটার ইন্টারনেট কানেকশানে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমরা টেলিভিশনে যে তারের কানেকশানটা আছে, কেবল কানেকশানটা, সেটা আমরা কোয়াক্সিয়াল কেবলের ব্যবহারটা দেখি। আর টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে তোমার টেলিফোন তারের যে কানেকশানটা, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এবার আসো যেটা আমাদের খুব বেশি দরকার, খুব দ্রুত গতি ডাটা ট্রান্সফারের জন্য যে কেবলটা আমাদের এখন খুবই ব্যবহার করা হচ্ছে, সেই কেবলটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার কেবল। অর্থাৎ ফাইবার অপটিক্যাল কেবলের আমরা একটু ডিটেলস আজকে একটু জানবো যে ফাইবার অপটিক্যাল কেবলটা কীভাবে দ্রুত গতির ডাটা ট্রান্সমিট করে। চিত্রটা একটু দেখো, এখানে ফাইবার অপটিক্যাল কেবলের একটা ছবি দেওয়া আছে। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে যে একটা কেবলের মধ্যে অনেকগুলি আলোর রিফ্লেক্ট দেখা যাচ্ছে। তাহলে এটা থেকে আমরা একটু বুঝতে পারবো যে কি অপটিক্যাল ফাইবার কেবল যখন কাজ করবে এখানে অবশ্যই আলোর ব্যাপারটা আমাদের কাজ করবে। তাহলে আমরা একটু ফাইবার অপটিক্যাল কেবলের সংজ্ঞাটা একটু দেখি যে বিভিন্ন ধরনের উপাদানে তৈরি আলো পরিবহনে সক্ষম অতি স্বচ্ছ মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা প্লাস্টিকের আঁশ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করা হয়। এর ডাটা ট্রান্সফার রেট 1 থেকে 2 Gbps বা তার বেশি হতে পারে। অর্থাৎ সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করার জন্য বর্তমানে অপটিক্যাল ফাইবার কেবলটা খুবই জনপ্রিয়, এবং যে কোনো নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলটা এখন ব্যবহার করা হয়। যেহেতু আমি একটু আগে বললাম যে আলোর গতিতে কাজ করা, তা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়মটা মেনে এই অপটিক্যাল ফাইবার কেবলটা কাজ করে, যেখানে আলোর রিফ্লেক্টে আমরা একটু জেনে নিই আমাদের আলোর গতিটা কি শব্দের গতির চেয়ে খুব দ্রুত গতিতে কাজ করে। তাহলে একটা কেবলে যখন আলোর গতিতে কাজ করবে তাহলে কত দ্রুত ডাটা ট্রান্সমিট হতে পারে সেটা নিশ্চয়ই অনুমান করতে পারো যে খুব দ্রুত গতির ডাটা ট্রান্সফারের জন্য কিন্তু বর্তমানে এই অপটিক্যাল ফাইবার কেবলটা ব্যবহার করা হচ্ছে। আমাদের দেশে যে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে যে ইন্টারনেট কানেকশনটা সাবমেরিন কেবল হিসেবে আমরা জানি, এটা কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল। ঠিক আছে, এখন দেখো অপটিক্যাল কেবল তৈরির যে উপাদানগুলি আছে, উল্লেখযোগ্য উপাদান বৈশিষ্ট্য, যে উপাদানের কারণে এটা উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এটা অতি স্বচ্ছতা, সহজে পরিবহনযোগ্যতা, রাসায়নিক নিষ্ক্রিয়তা। দেখো তাহলে অপটিক্যাল ফাইবার, আমাদের যেহেতু অপটিক্যাল ফাইবার কেবলটা এখন বেশি জনপ্রিয় ব্যাপক ব্যবহার হচ্ছে, তাহলে এটার গঠনগত দিকটা আমরা একটু দেখি যে কি কি উপাদান নিয়ে অপটিক্যাল ফাইবার কেবলটা গঠিত হয়। ছবিটা একটু খেয়াল করো, এখানে ছবিতে আমাদের 3টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে অপটিক্যাল ফাইবার কেবল গঠন করা হয় 3টা অংশ নিয়ে। একটা হচ্ছে কোর, আরেকটা হচ্ছে ক্ল্যাডিং, এরপর আরেকটা হচ্ছে জ্যাকেট। কোর হচ্ছে একদম ভেতরের যে অংশটা, ঠিক আছে, তার উপরে এরপরে যে আবরণটা আছে সেটা হচ্ছে ক্ল্যাডিং। এরপর কোর এবং ক্ল্যাডিংকে বাইরের
প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য যে ক্যাবেলটা, যে আবরণটা কাজ করে সেটা হচ্ছে জ্যাকেট। এখন আসো আমরা এই অপটিক্যাল ফাইবার ক্যাবেলের এই তিনটা অংশের গঠনগত যে ডিটেলস একটু দেখি। আসো অপটিক্যাল ফাইবার ক্যাবেল গঠন যে কোর, সবচেয়ে ভেতরের অংশটি হচ্ছে কোর, যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক অংশের সমন্বয়ে গঠিত। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কে করে থাকবে? কোর করে থাকে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে, একদম ভেতরে যে অংশটা যেটার মধ্যে দিয়ে ডাটা ট্রান্সমিট হবে সেই অংশটাই আমার হচ্ছে কি কোর। এবার আসো ক্ল্যাডিংটা কি, তাহলে আমরা একটু দেখি। কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিংয়ের ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার। ক্ল্যাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়। বাফারের ব্যাস হচ্ছে 250 মাইক্রোমিটার। তাহলে দেখো, কোর এবং ক্ল্যাডিংকে আমরা কি জানলাম। এখন এই দুইটাকে আমার যে আবরণ হিসেবে রক্ষা করার জন্য যে আবরণটা কাজ করে সেটা হচ্ছে কি জ্যাকেট। এখন জ্যাকেটটাকে আমরা একটু দেখি। বাইরের অংশটি হলো জ্যাকেট অপটিক্যাল ফাইবারের, যেটা ক্ল্যাডিং এবং কোরকে আবৃত করে রাখে। জ্যাকেটের ব্যাস 400 মাইক্রোমিটার পর্যন্ত হয়। এটি ফাইবারকে জলীয় বাষ্প, ঘর্ষণ ও চাপজনিত আঘাত থেকে রক্ষা করে। অর্থাৎ আমাদের ক্যাবেলটা যখন বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছে আসতেছে, তখন যে প্রাকৃতিক যে প্রতিকূল পরিবেশে যাতে ক্যাবেলে কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা এই জ্যাকেটের অংশটায় কি রক্ষা করার কাজে ব্যবহার করা হয়। আরেকটা জিনিস তোমাদের একটু বলে, অপটিক্যাল ফাইবার ক্যাবেলের মাধ্যমে যখন কোনো কানেকশন না হয়, বিভিন্ন ধরনের ঝড়ে, যেমন অন্যান্য ক্যাবেলগুলির ক্ষেত্রে যেটা এফেক্টটা হয় যে কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সে ধরনের কোনো সম্ভাবনা দেখা যায় না, কারণ এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলে যে ধরনের এফেক্ট হওয়ার কথা, যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, সে ধরনের এফেক্টটা পড়ে না, কারণ এটা আমরা প্রথম থেকে জেনেছি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়ভাবে করে ক্যাবেলটা তৈরি করা। এবার আসে অপটিক্যাল ফাইবার ক্যাবেলের প্রকারভেদ। এটা আসলে 3 ধরনের, 3 ভাগে ভাগ করতে পারি আমরা। সেটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, আর হচ্ছে মনোমোড ফাইবার। তাহলে আমরা 3 ধরনের অপটিক্যাল ফাইবার ক্যাবেলটা জানবো। তারপর আসো অপটিক্যাল ফাইবার ক্যাবেলের আমাদের যে সুবিধা, কেন আমরা এটা এত জনপ্রিয় এখন ব্যবহারের ক্ষেত্রে। এক হচ্ছে উচ্চ ব্যান্ডউইথ, অর্থাৎ টুইস্টেড পেয়ার এবং কোয়াক্সিয়ালের চাইতে খুব দ্রুত গতির ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে আমার অপটিক্যাল ফাইবার ক্যাবেলটা ব্যবহার করা হয়। তারপর আসো আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ অত্যন্ত। এরপর আসো 2 নম্বর পয়েন্টে, যে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার হয়, যেটা অন্যান্য ক্যাবেলের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা পাবো না। যত দ্রুত গতিতে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধাটা আমরা অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে পাবো। 3 নম্বর আসো ডেটা ট্রান্সমিশন লস কম হয়। 4 নম্বরে আসো সরু আকৃতির এবং ওজনে অত্যন্ত হালকা। এরপরে আসো 5, বৈদ্যুতিক চৌম্বক প্রবাহ থেকে মুক্ত। এরপরে আসো 6 নম্বর পয়েন্ট, যেটা যে পারিপার্শ্বিক অবস্থা ডেটা ট্রান্সফারে বাধা সৃষ্টি করতে পারে না, ফলে ডেটা নিরাপত্তা রক্ষা হয়। অর্থাৎ যেটা আমরা বললাম, বিভিন্ন ধরনের ঝড়ের সময় বা ঝড়ের পরবর্তীতে আমাদের বিভিন্ন ক্যাবেলগুলি ডিসকানেক্ট হয়ে গেলে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আমরা সুবিধা পাওয়া, যেটা সহজে ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা আমরা নেই বললে চলে। অপটিক্যাল ফাইবার ক্যাবেলের অসুবিধা। 1 নম্বরে দেখি, এই ক্যাবেল ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা বেশ ব্যয়বহুল। 2 নম্বর পয়েন্টটা দেখি, এই তার ব্যবহার করে নেটওয়ার্ক তৈরির জন্য অনেক বেশি কারিগরি জ্ঞান সম্পন্ন কর্মীর প্রয়োজন হয় ও সতর্ক হতে হয়। অর্থাৎ এক্সপার্ট পারসন ছাড়া এই নেটওয়ার্কের জন্য যে ক্যাবেলটা সেট আপ করতে হবে সেটা করতে পারবে না, কারণ এটা যেহেতু ব্যয়বহুল, তো কারিগরি জ্ঞান এক্সপার্ট পারসনরা এটা সেট আপ করতে পারবে। 3 নম্বর আসো, অপটিক্যাল ফাইবার কেবল ইউ আকৃতি বাঁকালে ডাটা ট্রান্সফারে বিঘ্ন ঘটে, অর্থাৎ এটাকে আমরা বাঁকাতে পারবো না, সোজাসুজিভাবে অপটিক্যাল ফাইবার কেবলটা সংযোগ দিতে হয়। এখন আসো অপটিক্যাল ফাইবারের কেবলের আমার যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখি। এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। এতে আলোকের
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। এতে জিবিপিএস রেঞ্জ বা তার বেশি গতিতে ডেটা চলাচল করতে সাহায্য করে। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে অপটিক্যাল ফাইবার কেবল অধিক ব্যবহার করা হয়। এখন তো আলোচনা শুনলে, এখন এই আলোচনার ভিত্তিতে তোমাদের জন্য একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া হলো। এটা দেখে বুঝে তোমরা পড়বে, এরপর এটা সমাধান করার চেষ্টা করবে। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা জানাবে। আমি একটু বলে দিচ্ছি এখানে সৃজনশীলটা। মোকাররম সাহেব মেট্রোপলিটন এরিয়ায় বিভিন্ন অফিসে ক্যাবেলের মাধ্যমে নিজস্ব নেটওয়ার্ক করেন এবং তিনি তার হেড অফিস হতে শাখা অফিস নিয়ন্ত্রণ করেন। এতে তার ডেটা স্থানান্তর খুব ধীর হয়ে থাকে, যার ডেটা স্পিড 300 বিপিএস। কিন্তু তিনি জানতে পারলেন বাংলাদেশ রেলওয়ে সারা দেশের সকল রেল স্টেশনে পরিবেশ বান্ধব বিশেষ তারের মধ্য দিয়ে অতি দ্রুত ডেটা আদান প্রদান হয়ে থাকে। মোকাররম সাহেব তার নেটওয়ার্ক ক্যাবেল পরিবর্তন করে রেলওয়ের মতো করার চিন্তা করেন। তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মোডটা কি। আশা করি আলোচনা থেকে মোডটা তোমরা জানলে আর পারবে। তারপরে খ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে ওয়াকি টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয়, ব্যাখ্যা করো। এটাও তোমরা ডেটা ট্রান্সমিশন মোডেরই পারবে। তারপরে আসো গতে, উদ্দীপকে মোকাররম সাহেবের সমস্যার কারণ চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো। এটাও আশা করি আলোচনার মধ্য থেকে উত্তরটা পারবে তোমরা। তারপরে ঘতে, উদ্দীপকে মোকাররম সাহেবের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে করো, যুক্তিসহ বিশ্লেষণ করো। আশা করি ক্রিয়েটিভ কোশ্চেনের উত্তরটা তোমরা সলভ করে বুঝতে পারবে যে কী ধরনের তোমাকে প্র্যাকটিস করতে হবে ক্রিয়েটিভ কোশ্চেন। তো তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করে প্রিপারেশন ভালোভাবে নিবে, যাতে ভালো পড়ালেখাটা ভালোভাবে কন্টিনিউ করতে পারো। বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না। তোমার নিজের সুস্থতার জন্য, তোমার পরিবারের সুস্থতার জন্য অবশ্যই বাসায় থাকবে, আর অনলাইন ক্লাসগুলি অবশ্যই ফলো করবে। ঠিক আছে, আজকে ধন্যবাদ তোমাদের সবাইকে।